আজকের এই এক্সপ্লেনারে আমরা এমন এক জায়গায় যাব যা শুনলে সত্যি অবাক হতে হয়। আমরা আজ কথা বলবো উত্তর সেন্টিনেল দ্বীপ নিয়ে। আধুনিক এই হাইপার কানেক্টেড যুগে দাঁড়িয়ে যেখানে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলে না, সেখানে এমন এক দল মানুষ আছেন যারা বাইরে পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। আর শুধু বিচ্ছিন্নই না, শতাব্দীর পর শতাব্দী ধরে তারা নিজেদের এই ছোট্ট ভূখণ্ডকে ভীষণ সক্রিয়ভাবে রক্ষা করে আসছেন। আর তাদের এই অনড় অবস্থানের কারণেই কিন্তু আধুনিক দুনিয়া বাধ্য হয়েছে তাদের জন্য বিশেষ আইনি সুরক্ষা তৈরি করতে। আজকের এই আলোচনায় আমরা মূলত 5টি ধাপে এগোব। প্রথমে জানব সময় দ্বারা অস্পর্শিত এই দ্বীপের ভৌগোলিক অবস্থান, তারপর তাদের 1 শতাব্দীর অবিশ্বাস্য প্রতিরোধের ইতিহাস। এরপর দেখব কিভাবে তারা সরাসরি মেটাল এজ বা ধাতব যুদি পা রাখল, জানব তাদের রহস্যে ঘেরা ভাষা সম্পর্কে, আর সবশেষে আলোচনা করব কিভাবে প্রণয়ন হল বিখ্যাত নো কন্ট্যাক্ট বা যোগাযোগহীন নীতি। তো চলুন প্রথমে এই সময় দ্বারা অস্পর্শিত দ্বীপটির বিষয়ে কিছু চমকপ্রদ তথ্য জেনে নেওয়া যাক। 60,000। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা শুধু কোনো র্যান্ডম নাম্বার নয়। অনুমান করা হয় ঠিক এতগুলো বছর ধরে সেন্টিনেলিজরা বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় বেঁচে আছে। মানে ভাবতে পারেন, আমরা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে মেতে আছি, তারা আজও প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগের জীবনযাত্রা অবিকল ধরে রেখেছে। যেন এই দ্বীপটাতে এসে সময়ের কাঁটা একেবারেই থমকে গেছে। বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে অবস্থিত এই দ্বীপটা কিন্তু খুব একটা বড় না। আয়তন ওই ধরুন নিউ ইয়র্কের ম্যানহাটনের সমান। জনসংখ্যাও খুব বেশি না, আনুমানিক 50 থেকে 500 জনের মতো হবে। দারুণ একটা ব্যাপার হল 2004 সালের সেই ভয়াবহ সুনামির সময় যে বিশাল ভূমিকম্প হয়েছিল, তাতে দ্বীপটির টেকটনিক প্লেট আক্ষরিক অর্থে সমুদ্রপৃষ্ঠ থেকে 1 থেকে 2 মিটার ওপরে উঠে যায়। চারদিকে ঘন গ্রীষ্মমণ্ডলীয় বন আর বিপজ্জনক প্রবাল প্রাচীরে ঘেরা এই ভূখণ্ডটি বিশ্বের একেবারে শেষ আনকন্ট্যাক্টেড বা বিচ্ছিন্ন মানবগোষ্ঠীর অন্যতম নিরাপদ আশ্রয়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশে, 1 শতাব্দীর প্রতিরোধ। কারণ তাদের এই বিচ্ছিন্নতা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় বাইরের দুনিয়ার সাথে তাদের যোগাযোগের চেষ্টাগুলো কতটা ভয়ঙ্কর ছিল। সেই 1867 সালে নিনেভা নামের একটা জাহাজ ডুবে যাওয়ার পর এর জীবিত যাত্রীদের ওপর মারাত্মক হামলা হয়েছিল। তারপর 1880 সালে ব্রিটিশদের এক অদ্ভুত অভিযান, যেখানে তারা কয়েকজন প্রবীণকে অপহরণ করে বসে। 1970-এর দশকে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে বন্ধুত্বপূর্ণ যোগাযোগের চেষ্টা করলেও তারা চরম বৈরী আচরণ করে। এমনকি 1974 সালে ন্যাশনাল জিওগ্রাফিকের এক ডকুমেন্টারি পরিচালকের উরুতে সোজা তীর ভিদিয়ে দেয় তারা। অর্থাৎ নিজেদের সীমানার ব্যাপারে তারা আক্ষরিক অর্থেই আপোষহীন। এখানে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো তাদের আচরণ। মানে বাইরে থেকে দেওয়া সব উপহার যে তারা ঢালাওভাবে প্রত্যাখ্যান করেছে তা কিন্তু নয়। তারা বেশ আগ্রহ নিয়ে নারকেল, কলা আর লাল রঙের বালতি গ্রহণ করেছিল। হ্যাঁ, লাল বালতি। কিন্তু মানুষের তৈরি অন্যান্য জিনিস, বিশেষ করে সবুজ রঙের বালতি দেখলেই তারা সেগুলো চরম আক্রোশে ভেঙে ফেলে বা মাটিতে পুঁতে রাখে। এমনকি জীবন্ত শূকরছানা উপহার দিলে সেগুলোকেও বর্ষাবিদ্ধ করে সোজাসুজি সমুদ্রে ছুঁড়ে ফেলেছিল তারা। এই অদ্ভুত বাঁচবিচারের আসল কারণ আজও এক বিশাল রহস্য। এবার আমরা আলোচনা করব তৃতীয় বিষয়টি নিয়ে, কিভাবে তারা মেটাল এজ বা ধাতব যুগে পা রাখল। বিষয়টা বেশ রোমাঞ্চকর। সালটা 1981। প্রিমরোজ নামের একটি বিশাল মালবাহী জাহাজ প্রবল ঝড়ে দিক হারিয়ে সেন্টিনেল দ্বীপের প্রবাল প্রাচীরে আটকে যায়। জাহাজের 20 জন নাবিকের অবস্থা তখন রীতিমতো ভয়াবহ। তারা সশস্ত্র আর আক্রমণাত্মক দ্বীপবাসীদের হাত থেকে বাঁচতে টানা 2 দিন ওই জাহাজে লুকিয়েছিল। এরপর অনেক কষ্টে হেলিকপ্টারের সাহায্যে তাদের উদ্ধার করা হয়। কিন্তু মজার বিষয় হল, এই দুর্ঘটনাটি ওই বিচ্ছিন্ন মানুষগুলোর হাতে অনিচ্ছাকৃতভাবে তুলে দেয় লোহা আর ধাতুর এক বিশাল ভাণ্ডার। এখানে সবচেয়ে বড় আইরেনি বা বিড়ম্বনাটা কোথায় জানেন? যে সমাজটি হয়তো আজও নিজেরা আগুন জ্বালাতে শেখেনি বলে ধারণা করা হয়, তারাই কিনা 20 শতকের একটা বিশাল স্টিলের জাহাজের ধ্বংসাবশেষ থেকে নিখুঁতভাবে লোহা সংগ্রহ করা শুরু করল। সেই লোহা পিটিয়ে তারা বানালো নিজেদের মারাত্মক সব তীরের ফলা। মানে কোনো ব্যবসা বাণিজ্য বা যুদ্ধজয় ছাড়াই যে পৃথিবীকে তারা সবসময় প্রত্যাখ্যান করে আসছে, সেই পৃথিবীর ফেলে যাওয়া আবর্জনা থেকেই তারা সোজাসুজি প্রস্তর যুগ থেকে ধাতব যুগে প্রবেশ করল। সত্যিই অবিশ্বাস্য।
দারুণ সব তথ্যের পর এবার আমরা জানব তাদের ভাষা সম্পর্কে। 4 নম্বর পয়েন্ট, রহস্যে ঘেরা একটি ভাষা। শুনলে হয়তো মনটা একটু খারাপই হবে। তাদের সম্পর্কে আমাদের জানা শব্দভাণ্ডারের পরিমাণ একেবারে নগণ্য। 90-এর দশকে খুব ছোট কিছু এনকাউন্টার বা সাক্ষাতের সময় মাত্র কয়েকটি সুরযুক্ত, হাই পিচ বা উচ্চস্বরের শব্দ সংগ্রহ করা সম্ভব হয়েছিল। যেমন ধরুন, লিয়া মানে সম্ভবত কাছে, লুয়া মানে দূরে, গাগা মানে নারকেল, আর লাহা মানে দেওয়া। ব্যাস, গোটা মানবজাতির কাছে তাদের ভাষার দৌড় কেবল এতটুকুই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ঠিক পাশের দ্বীপে থাকা জারুয়া বা অঙ্গে উপজাতিদের ভাষার সাথেও এই ভাষার কোনো মিল নেই। অঙ্গে দুভাষীদের নিয়ে গিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাতে উল্টো তাদের রাগ আরও বেড়ে যায়। তাই এই ভাষাটি আজ এক গভীর নৈতিক সংকটে ভুগছে। তাদের এই বিচ্ছিন্ন থাকার প্রবল ইচ্ছাকে সম্মান জানাতে গিয়ে আজ পর্যন্ত তাদের ভাষার কোনো ব্যাকরণ, সিনট্যাক্স বা অডিও রেকর্ডিং তৈরি করা হয়নি। চরম বিচ্ছিন্নতার কারণেই ভাষাটি আজ মারাত্মকভাবে বিপন্ন। আর এই প্রতিরোধের ইতিহাস থেকেই আসে আমাদের আজকের আলোচনার শেষ পর্যায়ে, নো কন্ট্যাক্ট বা যোগাযোগহীন নীতি প্রণয়ন। এই যে এত সব ঘটনা, এরপর ভারত সরকার বাধ্য হয়ে একটি সরকারি মতবাদ বা পলিসি গ্রহণ করে, যাকে বলা হয় আইজ অন হ্যান্ডস অফ, মানে দূর থেকে নজর রাখো কিন্তু হাত দিও না। এই নীতির মূল কথা হলো, তাদের জোর করে আধুনিক সমাজে আনার আর কোনো চেষ্টা করা হবে না, বরং কঠোরভাবে হস্তক্ষেপ না করার মাধ্যমে তাদের বিচ্ছিন্ন থাকার অধিকার, তাদের নিজস্ব সংস্কৃতি এবং সবচেয়ে বড় কথা, তাদের জৈবিক অস্তিত্ব টিকিয়ে রাখাকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এই নীতির ভিত্তিপ্রস্তর কিন্তু অনেক আগেই তৈরি হয়েছিল। একটু খেয়াল করলে দেখবেন, 1956-এর জুন মাসে প্রকাশিত দ্য আন্দামান অ্যান্ড নিকোবর গেজেটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবিধান জারি করা হয়। এর মূল উদ্দেশ্যই ছিল দ্বীপপুঞ্জের আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া এই আদিবাসী গোষ্ঠীগুলোর জন্য প্রথমবারের মতো একটি শক্তিশালী আইনি সুরক্ষা কবচ তৈরি করা। সেই আইনি প্রবিধানটি আরও এক ধাপ এগিয়ে সেন্টিনেলিজদের সুনির্দিষ্টভাবে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়। শুধু তাই নয়, চিফ কমিশনারকে বিশেষ ক্ষমতা দেওয়া হয় যেন তিনি তাদের বাসস্থান এবং এর চারপাশের নির্দিষ্ট জলসীমাকে একটি কঠোরভাবে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করতে পারেন। এর মানে কি দাঁড়ালো? এর মানে হল, এই আইনি কাঠামোর অধীনে সংরক্ষিত এলাকার মধ্যে বহিরাগতদের যে কোনো ধরনের জমি কেনা বা ব্যবসা বাণিজ্য করা পুরোপুরি নিষিদ্ধ। কেউ যদি এই আইন অমান্য করে, তবে সরাসরি কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। বুঝতে পারছেন উপজাতিদের সুরক্ষার ব্যাপারে রাষ্ট্র কতটা কঠোর অবস্থান নিয়েছিল? এরপর কয়েক দশক সব শান্তই ছিল, কিন্তু 2018 সালে এসে এই নো কন্ট্যাক্ট পলিসি এক বিশাল আন্তর্জাতিক পরীক্ষার মুখে পড়ে। জন অ্যালেন চাও নামের একজন আমেরিকান মিশনারি অবৈধভাবে সেই দ্বীপে প্রবেশ করেন এবং অত্যন্ত মর্মান্তিকভাবে প্রাণ হারান। এই ভয়াবহ ঘটনাই মূলত দ্বীপটির আইনি এবং নৈতিক সীমানাকে সারা বিশ্বের সামনে আরও একবার চূড়ান্ত এবং দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট করে দেয়। মৃত্যুর আগে জন অ্যালেন চাউয়ের ডায়েরিতে লেখা একটি বাক্য, দয়া করে আমার মৃতদেহ উদ্ধার করবেন না, এই পুরো ঘটনার কূটনৈতিক সমাধানে অবিশ্বাস্য রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই ডায়েরি এন্ট্রির কারণেই মূলত ভারত সরকারের জুরিসডিকশন এবং নো কন্ট্যাক্ট নীতির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায় সম্মতি জানায়, যা এক বড় ধরনের আন্তর্জাতিক জটিলতা থেকে বাঁচিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হল, সরকার কেন মৃতদেহটি উদ্ধার করল না? এর পেছনে মূলত 3টি বড় বিপদের আশঙ্কা ছিল। প্রথমত, নৌবাহিনীর হেলিকপ্টারগুলো দেখলেই তারা ক্রমাগত তীর ছুটছিল, যা ছিল চরম বৈরী। দ্বিতীয়ত, বহিরাগতদের মাধ্যমে সাধারণ জীবাণু ছড়িয়ে পড়ে পুরো উপজাতিটি একেবারে বিলুপ্ত হয়ে যাওয়ার এক মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ছিল। আর তৃতীয়ত, ওই ভয়ঙ্কর প্রবাল প্রাচীর আর 3 মিটার উঁচু উত্তাল ঢেউয়ের মাঝে অপারেশন চালানোটা ছিল আক্ষরিক অর্থেই অসম্ভব। এই বাস্তবসম্মত ঝুঁকিগুলোর কারণেই কর্তৃপক্ষ মৃতদেহ উদ্ধারের চেয়ে এই আদিবাসীদের বেঁচে থাকার অধিকারকেই বেশি সম্মান দেখিয়েছে। সবশেষে একটা কথা বলতেই হয়, সেন্টিনেলিজরা কিন্তু ইতিহাসের কোনো নিষ্ক্রিয় ভুক্তভোগী নয়, বরং তারা নিজেরাই হল এই চরম বিচ্ছিন্নতার মূল কারিগর।
বাইরে থেকে কেউ এই নীতি তাদের ওপর চাপিয়ে দেয়নি, বরং টানা ১৫০ বছরের নিরলস আর আপোষহীন প্রতিরোধের মাধ্যমে তারাই এই অলঙ্ঘনীয় সীমানা তৈরি করে নিয়েছে, যে সীমানাকে আধুনিক বিশ্ব আজ আইনত সম্মান করতে বাধ্য হচ্ছে। আজকের এই এক্সপ্লেনারের একেবারে শেষে এসে চলুন এই গভীর নৈতিক সংকটটি নিয়ে একটু ভাবি। সম্পূর্ণ অজানা থাকার একটি সম্প্রদায়ের নিজস্ব সিদ্ধান্তকে সম্মান জানানোর প্রকৃত অর্থ আসলে কি? মানবজাতির জন্য এর মানে তাদের জগৎ দেখার অনন্য দৃষ্টিভঙ্গিটি চিরকালের জন্য হারিয়ে ফেলা, নাকি কখনো লিপিবদ্ধ না করে তাদের দূরে থাকতে দেয়াই তাদের প্রতি আমাদের সবচেয়ে বড় সম্মান? উত্তরটা হয়তো ওই রহস্যময় দ্বীপের গহীন অরণ্যে চিরকাল লুকিয়ে থাকবে।